পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো অবিলম্বে তার দেশের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির শপথ নেন। তিনি ঘোষণা করেন, আমরা ঘাস বা লতাপাতা খাব, এমনকি ক্ষুধার্ত থাকব, কিন্তু আমরা নিজেদের জন্য একটি পারমাণবিক বোমা তৈরি করব। ভুট্টো আরও বলেছিলেন, একটি খ্রিস্টান বোমা আছে, একটি ইহুদি বোমা আছে, এবং এখন একটি হিন্দু বোমাও আছে। কেন একটি ইসলামিক বোমা থাকবে না? তবে এই উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ছাড়া সরকারের বাকিরা অন্ধকারে ছিল। এমনকি ভুট্টোর কন্যা এবং পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও 1989 সালে তেহরানে গিয়ে ইরানের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি আদান প্রদানের একটি কর্মসূচির বিষয়ে জানতে পারেন। ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি যখন তাকে বিশেষ প্রতিরক্ষা বিষয় নিয়ে চুক্তির কথা জিজ্ঞাসা করেন, তখন বেনজির ভুট্টো স্তম্ভিত হয়ে যান। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও আব্দুল কাদির খানের প্রভাব। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান জর্জ টেনেট আব্দুল কাদির খানকে ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক বলে মনে করতেন এবং মোসাদের সাবেক প্রধান সাপ্তাই শ্যাভিত তাকে হত্যা না করার জন্য আফসোস করেছিলেন। আব্দুল কাদির খান ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচিতে সহায়তার জন্য একটি গোপন অত্যাধুনিক নেটওয়ার্কও পরিচালনা করেছিলেন। এর মধ্যে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে সক্ষম হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা পাকিস্তানকে পারমাণবিক শক্তি হওয়া থেকে বিরত রাখতে নানা গুপ্তহত্যার চেষ্টা করেছিল এবং হুমকি দিয়েছিল। 1980-এর দশকে ইসরায়েল ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলার একটি পরিকল্পনাও তৈরি করেছিল, যদিও ভারত সরকার শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করে দেয়। আব্দুল কাদির খান বিশ্বাস করতেন যে একটি পারমাণবিক বোমা তৈরি করে তিনি তার দেশকে বিদেশি হুমকি থেকে, বিশেষ করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত থেকে রক্ষা করেছেন। আজও পাকিস্তানি নাগরিকেরা তাকে একজন জাতীয় বীর এবং তাদের দেশের রক্ষাকর্তা হিসেবে স্মরণ করে। 2021 সালে 85 বছর বয়সে এই পরমাণু বিজ্ঞানী মারা যান।